উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন আদিল মিল জাস্ট বিলাভড। লিখেছেন নাবিলা ইশক, কণ্ঠে আমি তাসনুভা। পর্ব 18। কিছু নিয়ে ব্যস্ত মনে হচ্ছে আপনাকে? ওসমান ফিরে তাকালেন স্ত্রীর মুখের দিকে। হাস্যোজ্জ্বল গুলনাহারের রোদের আলোয় ঝলমল করেছে যেভাবে ঠিক আসমানের তারারা করে। ওসমানের প্রিয় অতি দৃশ্য, স্ত্রী সন্তানের হাসি মুখ। মনে হয় এই জন্মের সব বিষাদ এক নিমিষেই মিলিয়ে যায় কোথাও একটা। প্রশান্তিতে ভরে ওঠে তার কালো কুচকুচে এই জীবত। এই হাসির রক্ষার্থের জন্য হলেও সে এমন বড় পদক্ষেপ নিয়েছে, যেই পদক্ষেপের মূল্য হিসেবে নিজের জীবনও হয়তো বা দিয়ে দিতে পারে। ওসমানের কানে ভেসে বেড়ালেও সাইফের কথাগুলো। খারাপদের সারা জীবন খারাপ হয়ে বাঁচতে হয় বস। আমার চেয়ে তা ভালো আপনিই জানেন। কেন রিস্ক নিচ্ছেন? কেন? এর উত্তর তো আসমানের সামনেই। স্ত্রীর সন্তানের সুখ, তাদের জন্য একটা স্বাভাবিক জীবন চাই ওসমান। স্ত্রীর চাওয়াটুকুই পূর্ণতা দিতে চাই। গোলনাহার চাই সে প্রতিনিয়ত জীবন বাজি রেখে বাঁচুক। এক পর্যায়ে এসেও যে ওসমানেরও আর এমন জীবন কাটাতে ইচ্ছে হয় না যেখানে জীবন ঝুঁকিপূর্ণ থাকে সদা। ওসমান নিজের পরিবার নিয়ে অনেক বছর বাঁচতে চায়, স্বাভাবিক জীবন চায়। বাংলাদেশে তা সম্ভব নয়। এখানে যে অনেক শত্রু, নিজের স্ত্রী সন্তানের জন্য হলেও এই দেশ যে ছাড়বে। খারাপ লাগছে? মাথাটা ধরেছে আবার? গুলনাহার বলতে বলতে ডান হাত দিয়ে ছুঁয়ে দিলেন ওসমানের কপাল। একটু গরম লাগছে। মুহূর্তেই মসৃণ কপালে ভাঁজ পড়ল কয়। বিচলিত দেখল তাকে। গরম হয়েই আছে দেখি। বলতে বলতে গুলনাহারিস ওসমানের শার্টের কিছু বোতাম খুলে ঘাড় বুক ছুঁয়ে দিলেন। ওসমান হাসেন। চটপটে হাতটা অবশেষে নিজের হাতের মুঠোয় নিয়ে বলেন, জ্বর নেই বেগম সাহেবা, শান্ত হন। গুলনাহার তাকালেন স্বামীর মুখের দিকে। কিছুক্ষণ চেয়ে থেকে অবশেষে বললেন, কঠিন কিছু চেয়ে ফেলেছি? হুম। আমার স্ত্রীর জন্য কঠিন বলতে এই পৃথিবীতে কিচ্ছু নেই। রাস্তা পরিষ্কার, আকাশ গুমট, কালো মেঘে ঢেকে আছে। নভেম্বর মাস তো। হুটহাট শীত নামানোর বৃষ্টি নামতে থাকে। এই তো নামবে বুঝি। গুলনাহার তাকালেন বাহিরে। জায়গাটা সুন্দর। নদী গিয়েছে, বিশাল একটা স্বচ্ছ জলের নদী। হঠাৎ বললেন, গাড়িটা রাখো, এখানে একটু দাঁড়াবো। গাড়ির সাথে সাথে থামালেন না ড্রাইভার। হাতজোড়া কপাল স্টিয়ারিং থেকে। আচমকা বললেন, এখানে বেগম, দেরি হইতেছে। স্ত্রীর আশেপাশে থাকা ওসমানের নরম দৃষ্টি মুহূর্তে এমন ধারালো হলো যে ড্রাইভার কেঁপে ওঠে। তখনই থামাই গাড়ি। ওসমানের শান্ত কণ্ঠের আড়ালে যে বজ্রপাত ঘটল। তোকে তা জিজ্ঞেস করা হয়েছে কি? গাড়ি থামাতে বলেছে, থামাবি। গুলনাহার অসহায় ভঙ্গিতে মাথা তুলিয়ে তাকালেন রাগান্বিত স্বামীর মুখের দিকে। থামবে? সাধারণ ব্যাপার। সোহেল অত ভাবেনি। নাকে টোকায় শুধু রাগ আর রাগ। ওসমান কথা বাড়ালেন না, নামলেন গাড়ি থেকে। তাদের আশেপাশে গাড়ি থেকে থেমেছে গার্ডসদের। সাহিব আসাদ এসে ঘিরে ধরেছে বসকে। ওসমান গাড়ির ওপরে পাশে গিয়ে দরজা মেলে ধরলে। হাতটা বাড়িয়ে দিল গুলনাহার। স্বামীর হাতে হাত রেখে বেরোলো। প্রিন্টের সিল্কের শাড়িটা ফুটে উঠল প্রকৃতির সবুজের বুকে। এখানে ভীষণ বাতাস। বৃষ্টি আসার আগের মুহূর্তে যে বাতাসটা গা ছুঁই, তা যেন প্রাণবন্ত। আকাশটা মেঘলা, মনে হচ্ছে সন্ধ্যা নামবে বলে। অথচ সবে সকাল। ওসমান গুলনাহারের একটা হাত টেনে নিচের হাতের মুঠোয় রেখে সামনে হাঁটা ধরল। পায়ের নিচে ঘাস, তার পাশে রাস্তা। ওখানে তাদের লোকজনে ভরে আছে। বাতাসে দোল খাচ্ছে নদীর বুকের ঢেউগুলো। ওদিকে চেয়ে আছে গুলনাহার। ভালো লাগছে জায়গাটা। ওসমান নিঃশব্দে স্ত্রীকে সঙ্গ দিতে হাঁটতে হাঁটতে সিগারেট ধরিয়েছে। তার সিগারেট খাওয়া নিয়ে গুলনাহারে কখনো তেমন নিষেধাজ্ঞা আসেনি। ওই মদ সহ বাকি আজেবাজে জিনিস খাওয়ার কঠিন বিরোধিতা করে বেরিয়েছিলেন। এই সপ্তাহে ওসমান ছেড়েই দিয়েছে। শেষ কবে মদ খেয়েছে মনেও পড়ছে না। ওটা কি সাপ? দেখো তো। ওসমান তাকালেন আগে গুলনাহারের মুখের দিকে। তুমিটা সচরাচর তার মুখ থেকে শোনা যায় না। অথচ ওসমানের সবচেয়ে প্রিয় স্ত্রীর মুখ থেকে তুমি সম্বোধন করে বলা প্রত্যেকটা শব্দ আমার দিকে তাকাতে বলিনি। দেখতে নদীতে দেখো, সাপের মতো লাগছে। ওসমান তাকালেন নদীর দিকে। একটা কালো সাপ দেখা যাচ্ছে, সাথে আরেকটাও আছে ঠিক পেছনেই। এই ভাসটি আবার ডুবছে। ওসমান বলল, সাপ দুটো। গুলনাহার দাঁড়িয়ে থাকছেন। সাপের যাওয়ার ভঙ্গিমা তীব্র বাতাসে এলোমেলো হয়েছে গুলনাহারের খোপাটা। সামনে চলে এসেছে অবাধ্য কিছু চুল। চোখের সামনে ঘুরঘুর করাই তা সিগারেট ধরা হাত দিয়েই সরিয়ে দিলেন। কানের পেছনে গুজে দিয়ে পুনরায় হাতে টেনে এগোতে থাকলেন সামনে। গুলনাহার বাধ্যভাবে এগোলো তালে তালে। বললেন, পোশাকের মধ্যে শাড়ি সবচেয়ে কমপ্লিকেটেড, সবচেয়ে বিরক্তিকর। ওসমান সিগারেটটি ঠোঁটে চেপে মাথা ঘুরিয়ে তাকালেন। তাই? হুম। আর আমি এই কমপ্লিকেটেড বিরক্তিকর শাড়ি এক ভদ্রলোকের জন্য এক জনম ধরে পরে গেলাম দিনের 24টা ঘন্টা। ওসমান মুচকি হাসেন। সব জেনেও বলেন, কেন? আপনাকে কিন্তু ফোর্স করা হয়নি বেগম সাহেবা। গুলনাহার অন্যদিকে চেয়ে আছেন। ভালোবাসি যে ফেসে গিয়েছি। তার পছন্দ শাড়ি পরিহিত আমাকে আর আমার তাকে।
ওসমানের দৃষ্টি গাঢ় হলো এবার। মনে হলো আকাশের কালো মেঘেরা চোখের ভেতরে বাসা বেঁধেছে। কণ্ঠ খাত নামালো। আমার তো কিছু না পড়া তোমাকেও পছন্দ। গুলনাহারের ওজন মুখটা রক্তিম হয়ে গেল চোখের পলকে। চোখ রঙিনে তাকালেন। ধূসর মনি জোড়ায় যেন আকাশ সমান বিরক্তি। ছি, অসভ্য। ওসমান মৃদু আওয়াজে হেসে ফেললেন। তার অনেকটা পথ হেঁটেছে। যতক্ষণ যাবৎ গাড়িগুলো তাদের অনুসরণ করেছিল এই যাত্রায় ফের গাড়িতে উঠে বসলেন। গাড়ি চলেছে ফের। গুলনাহার পথের জন্য কফি এনেছে ওসমানের জন্য। ওসমান চা খান না, একটু কফি খেলে যায়। খাওয়া দাওয়ার প্রতি আগ্রহ কম বরাবরই। অন্যদিকে গুলনাহার চা ভক্ত। চা কফি দুটোই এনেছেন সাকসেন। শাবানাকে বলতেই শাবানার ট্রাভেল ব্যাগ থেকে বের করে দুটো মগের সাথে দিল। স্বামীর হাতে কফির মগ ধরিয়ে নিজে চায়ের কাপে চুমুক বসালেন। ওসমান কফির মগে চুমুক বসাতে বসাতে হাতের ফাইল চোখ বুলাচ্ছেন। হঠাৎ সাহেব আমাদের গাড়িটা সোজা চলে এলো সামনে। সাহেব চোখ রাঙালো, কণ্ঠ হিমালয় ছুঁয়েছে। এই, এটা কোন রাস্তা? কোন দিকে যাচ্ছিস? ড্রাইভার সিটে বসা সোহেল গাড়ি থামালো না, তবে ওর হাতটা গোপনে কাঁপলো সামান্য। মুখে চিরচেনা সেই হাসি। শর্টকাট রাস্তা, এটা ক্লিয়ার। ওসমান তাকাতেই সোহেলের কপালে ঘাম জমল। ওসমান বললেন, শর্টকাট লাগবে না। সোহেল আর কথা বাড়ানোর সাহস পেল না। চলল মেইন রোড দিয়ে। তার চোখে অস্বস্তি, যা লক্ষ্য করা অসম্ভব প্রায়। গুলনাহারির বাবা বাড়িতে পৌঁছাতে 8 ঘন্টা লেগেছে। আরও বাড়িটা ফাঁকা, কেউ না থাকায় গুলনাহার ফাঁকা বাড়িটায় ঘুরে ফিরে দেখছেন। ঘন্টা দুয়েক ওখানেই ছিলেন। ওসমান পাশে পাশে ছিল পুরোটা সময়। ছেলেটা ফিরেছে কিনা সকালে খেয়েছে বলে মনে হয় না। আমি পাশে না থাকলে খাওয়া দাওয়া করতে চায় না, এত অনীহা করে। গাড়ি মাত্রই বেরিয়েছে ফেরার উদ্দেশ্যে। ওসমান পুরোবেলা আজ স্ত্রীর নামে লিখে দিবেন। এরপরে কদিন ব্যস্ত থাকবেন, তারপরেই তো তারা সুইজারল্যান্ড যাবেন। ওটার কাজ এখনও চলমান, সপ্তাহখানেক এখনও লাগবে। স্ত্রীর চিন্তিত কণ্ঠ শুনতেই চোখে ভাসল ছেলে হাস্যোজ্জ্বল মুখ। বললেন, ফিরে একসাথে লাঞ্চ করব, খাইয়ে দিও। গুলনাহার হাসছিলেন। পেছনে থাকা সাইফের গাড়ি নিয়ে ছুটে এলো সামনে। নির্দেশ করলো উচ্চ কণ্ঠে, গাড়ি ঘোরা। ওসমানও সতর্ক হলো, বুঝলেন তারা আক্রমণের শিকার হয়েছেন। তবে এই সময় সোহেল গাড়ি থামালো না। ভাব করলো ও কিছু শুনতেই পায়নি। গাড়ি সোজা টেনে নিয়ে বামে ঢুকিয়েছে। পেছনে ছুটছে বডিগার্ডসদের গাড়িগুলো। ওসমানের হাত চলল সাথে সাথে। সোহেলকে আজ অদ্ভুত লাগছে। তার চোখে ভুল নয়, তবে মুহূর্তেই প্যান্টের পকেট পেছনে গুজে রাখা পিস্তল বের করে ধরলেন সোহেলের কপালে। গর্জে উঠলেন, গাড়ি থামা। গুলনাহার হতভম্ব হয়ে পড়লেন। ইতিমধ্যে উভয় দিক থেকে সশস্ত্র গাড়ি তাদের গাড়িগুলোকে ঘিরে ধরেছে। সোহেলেরও গাড়ি থামিয়েছে। গুলির শব্দে কম্পন সৃষ্টি হলো মুহূর্তেই। ওসমান বেরোতে চাইলে গুলনাহার হাত টেনে ধরলেন স্বামীর। সুন্দর মুখখানা আতঙ্কে এতটুকুই হয়ে আছে, কাঁপছে ঠোঁট। বের হবেন না। ওসমান কথা শুনলেন। হাত বাড়িয়ে মাথা ছুঁয়ে শান্ত কণ্ঠে বললেন, বের হচ্ছে না, শান্ত হও। গুলনাহার এসব কানে তুললেন না। দু হাতে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আছে ওসমানের কোমর। এক চুলও নড়তে দিচ্ছে না। গুলির আওয়াজ ভেসে আসছে। সাইব আসাদের কণ্ঠ শোনা যাচ্ছে। পরিস্থিতি বুঝতে পারলেন ওসমান। ড্রাইভিং সিটে সোহেল নেই। কখন বেরিয়ে গিয়েছে, বিশ্বাসঘাতকতা করা হয়েছে, বুঝতে আর বাকি রইল না। মুহূর্তেই নিচে ড্রাইভিং সিটে গিয়ে বসলেন। গাড়ি স্টার্ট করতে গিয়ে বুঝলেন গাড়ি বসে আছে। টায়ার পাংচার হয়েছে, সম্ভবত পেট্রোলও শেষ। ওসমান কাঠ নামিয়ে তাকালেন বাইরে। সঙ্গে সঙ্গে গুলির ঝড় বইছে তার দিকে। দ্রুত মাথাটা ভেতরে আনলেন। গুলনাহার চিৎকার করে উঠেছে। ওসমান পাল্টা করে চললেন। সাহেবদের গাড়ির টায়ার পাংচার, বসে আছে মাটিতে। ওই যে সাজানো গোছানো হামলা, তা বেশ পরিষ্কার। পরিস্থিতি বুঝে ক্রমশ ওসমানের হৃৎপিণ্ড লাফাতে শুরু করলো। ওসমান তাকালেন গুলনাহারের ভয়ার্ত মুখের দিকে। শাবানা ইতিমধ্যে পেছনে গিয়ে গুলনাহারকে আঁকড়ে ধরে রাখতে চাচ্ছেন। তাদের গাড়ি আশেপাশে এসে থেমেছে আরেকটা গাড়ি। ওখানে আসাদ, চোখে মুখে স্বাভাবিক নেই, চোখ লাল। বস, আপনি গাড়িকে বেগমকে নিয়ে উঠে বসুন, আপনি বের হন। ওসমান নিজে লোক ফেলে পালাবে না, এত অসম্ভব। তিনি ফিরে তাকিয়ে আদেশ ছুড়লেন, শাবানা, তোর বেগমকে নিয়ে গাড়িতে উঠ বস। আসাদ, তোর দায়িত্ব সই সালামত বাড়িতে পৌঁছানো। চিৎকার করে উঠলেন গুলনাহার, আমি কোথাও যাচ্ছি না, তোমাকে রেখে আমি কোথাও যাচ্ছি না। ওসমান রাগ হলেন, ধমকালেন, গুলনাহার, কথা শোনো আমার, যাও। গুলনাহার উল্টো চেঁচিয়ে শাড়ি সামনে পেছন থেকে সামনে এসে বসলেন। ওসমানের ঠিক পাশে। আসাদ চেঁচালো, বস, আপনি উঠে আসুন বেগমকে নিয়ে, বস বস। পেছন থেকে গাড়ি দিয়ে সজোরে আক্রমণ করা হলো। হেলে দুলে উঠে তাদের গাড়ি দুটো। ওসমান এগোত্রা স্ত্রীকে আগলে নিল বুকে। অন্য হাতে জানালা দিয়ে বের করে গুলি ছুড়লেন। ওদিকে আসাদ সাহেবও সামনে গুলি ছুড়ে যাচ্ছে। গুলনাহার কাছেন, কাঁদতে কাঁদতে আওড়ালেন, ছেলেটা অপেক্ষা করছে, আমরা সাথে চলো না প্লিজ।
ওসমান তাকালেন আসাদের মুখের দিকে। আক্রমণ সামনে যাচ্ছে। সামনে সাহেবকে দেখাই যাচ্ছে না, পেছনে ওরা সবাইকে চারিপাশ থেকে ঘিরে ধরেছে। তাদের রেখে ওসমান যেতে পারছে না। ফিরে তাকালেন স্ত্রীর কান্নারত মুখের দিকে। হঠাৎ মাথাটা নুইয়ে ঠোঁট ছোঁয়ালেন কপালে, অনুরোধের সুরে বললেন, যাও, আমি ফিরবো, তুমি আগে ফিরো, আমি আসছি। গুলনাহার আজ আর শান্ত বুদ্ধিমতী নারীটি নেই। সে বাচ্চাদের মতো আষ্টে পিষ্টে জড়িয়ে আছে ওসমানকে, বারবার বলে যাচ্ছে, তোমার ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। চোখ বুঝলেন ওসমান। হঠাৎ চিৎকারের শব্দ শোনা গেল। আসাদ চিৎকার করছে, সাইফ সাইফ। ওসমান চমকে উঠলেন। জানালা দিয়ে ফিরে তাকাতেই বুক কেঁপে ওঠে। কয়েকটা বুলেটের আঘাতপ্রাপ্ত সাইফের রক্তাক্ত দেহটা মাটিতে পড়েছে। ওসমান আর্তনাদ করে ওঠে, সাইফ। ওসমান আর বসে থাকতে পারলেন না। গুলনাহারকে গাড়িতে লক করে বেরিয়ে পড়েছেন। বেরিয়েছে আসাদ সহ বাকিরাও। সাইফ পড়ে আছে, বুকে 3টে গুলি, মুখ দিয়েও রক্ত বেরোচ্ছে। ওসমানের হাত কাঁপে। সাইফ। সাইফ চোখের বোঝার আগে শুধু ডাকতে পারল, বস। ব্যাস, চোখ বুঝে ফেলার চিরতরে। ওসমান নিহত বাঘের মতো গর্জে ওঠে, সাইফ, সাইফ মাই বয়, সাইফ। ওসমানের 2 হাতে তুলে নেন ওর রক্তাক্ত ছেলেটাকে। ওকে নিজের গাড়িতে তুলতে চান। এর আগেই গাড়িগুলো থেকে বেরিয়ে আসে আক্রমণকারীরা। তাদের হাতে বড় বড় অস্ত্র। সামনে গুলি ছুড়েছে, পাল্টা গুলি ছুড়েছে আসাদ। ওর চোখ দুটো টকটকে লাল। গুলি ছোড়া ওর চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে গাল বেয়ে পড়ল। ওসমান সাহেবকে গাড়িতে তুলেছেন কেবলই নিচে থেকে গুলি আসতে দেখে সরতেই গুলিটা গাড়িতে লাগলো। আদেশ করলেন, আসাদ গাড়িতে উঠে বস, আমরা বের হব। ওসমান কথা শেষ করতে পারলেন না। কাঁধে গুলি এসে বিঁধল তার। গলগল করে রক্ত বের হলো তাৎক্ষণিক। আর্তনাদ করে উঠে আসাদ। ছুটে এসে দাঁড়াই বসের সামনে। ওসমান ওকে সরিয়ে পিস্তল তাক করতে চান। এর পূর্বেই টানা গুলি ছেঁড়া হলো তাদের উদ্দেশ্যে। 4টা গুলি সোজা এসে গেঁথে গেল ওসমানের রক্ষা করতে থাকা আসাদের বুকে। থমকে পড়ে ওসমানের পৃথিবী। সামনে তাড়ানো হিমালয়ের মতো শরীরটা এক নিমিষেই ঢুলে পড়ল ফ্লোরে। ওসমান চিৎকার করে ওঠেন, আসাদ। আসাদের চোখ বুজে যাচ্ছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বড় ভাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটার মুখটা দেখে শুধু বলতে পারল, বস, বেগমকে নিয়ে পালান। অপেক্ষায় ওসমানের রক্তাক্ত ছোট্ট ভাইয়ের মতো সঙ্গীকে ধরতেও পারলেন না, ভালোভাবে দেখতেও পারলেন না। কাঁধে গুলি এসে বিঁধল ফের। অন্যদিকে গুলনাহারের গাড়িতেও গুলি ছোড়া হচ্ছে। গাড়ির সামনে আক্রমণ করা হচ্ছে। ওসমান ভিজা চোখে মাটিতে পড়ে থাকা আসাদকে ছুটে দেখলেন গাড়ির দিকে। ছুটতে ছুটতে নিচেও গুলি ছুঁড়েছেন, অথচ ফের পায়ে এসে বিঁধল আরেকটি গুলি। গলগল করে বেরোলো রক্ত। গাড়িতে থুবড়ে পড়লেন। কাছের ওপাশে গুলনাহারে নীল চোখগুলো দেখা যাচ্ছে। কান্না করতে করতে স্তব্ধ হয়ে আছেন, বেরোতে পারছিলেন না। অসহায় চোখে চেয়ে চিৎকার করেছেন। ওসমান তাকালেন পাশে। চারিদিকে লোকজন। চিনতে পারলেন ওদের। ওদের মধ্যে অনেককে। করিমের লোকজন, সাথে মন্ত্রী রেজওয়ান মাহমুদেরও। এত বড় প্রতারণার শিকার হলেন তা অবিশ্বাসের যে রাস্তাই নেই। মৃত্যু যে সন্নিকটে বুঝতে আর বাকি নেই। আশপাশ জুড়ে তাদের বডিগার্ডের লাশ পড়ে আছে। ওসমান দেখলেন ফের স্ত্রীর পাগলামি। দরজা খুলতে ব্যস্ত। ওসমান বাচ্চামা করে বসলেন। গাড়ির লক খুলে উঠে বসলেন। লক করলেন গাড়িটা ফের। গুলনাহার পাগলের মতো হামলে পড়ল ওসমানের ওপরে। 2 হাতে বুকের ভেতরে লুকিয়ে রাখতে চেয়ে আহাজারি করে উঠলেন, না করছিলাম বের হতে। কোথায় লেগেছে এত রক্ত? গুলনাহার কোথায় ধরবেন? কোন ক্ষতের রক্ত আটকাবেন বুঝে উঠতে পারলেন না। চোখের সামনে থাকা কাঁধের ক্ষততে আঁচল চেপে ধরে রাখলেন। বাইরে থেকে গুলি ছোড়া হচ্ছে। গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা চলেছে। সেদিকে চেয়ে দুর্বল ওসমান স্ত্রীকে নিচে শক্তপোক্ত বুকে আগলে নিলেন। সঙ্গে সঙ্গে কাঁচ ভাঙল গুলনাহারের দিকে। গুলি ছেঁড়া হয়েছে তা গুলনাহারের পিছে নয়, ওসমানের পিছে ঢুকল। ওসমান ওসমান হাওয়ার গতিতে নিচে সর্বোচ্চ দিয়ে স্ত্রীকে ঘুরিয়ে নিচে শরীরের নিচে আড়াল করে ফেললেন। চিৎকার করে উঠলেন, না, গুলি করবেন না আর, মারবেন না। বলতে বলতে ছোট্ট 2 হাতে বাচ্চাদের মতো স্বামীকে পিস্তলের সামনে থেকে আড়াল করতে চাইলেন। শাবানা ইতিমধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। গুলি নিচের বুকে নিতে গিয়ে ওসমানের ডান চোখে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল গুলনাহারের কান্নারত মুখের উপরে। দুর্বল শোনালো আস্তে তেজে পরিপূর্ণ গলাটা, আফসোস হচ্ছে তাই না, আমার মতো পাপিকে ভালোবেসে? গুলনাহার কাঁদছেন। কাঁদতে কাঁদতে ঠোঁট ছুঁয়ে দিলেন স্বামীর সারা মুখে। এমন পরিণতি জেনেও আমি সহস্র জন্মে আপনাকে চাই। গুলনাহার দেখলেন ওরা আবারও গুলি ছুঁড়েছে। সঙ্গে সঙ্গে চেঁচালেন, প্লিজ মারবেন না। ওসমান সিট থেকে নামিয়ে একদম নিচে ঢোকালো গুলনাহারের শরীর। একটু ফিরে তাকাতেই টানা 13টা গুলির পরপর ঝাঁঝটা করে ফেললো শক্তপোক্ত বুকটা। রক্ত ভেসে গেল চারিপাশে। গুলনাহার পাগলের মতো চিৎকার করে ওঠেন। ঢুলে পড়া শরীরটা 2 হাতে আগলে নিয়ে সমানে ডাকে,
এই এই ওসমান, আদিলের বাপ। ওসমানের শেষ নিঃশ্বাস অবধি স্ত্রীকে আগলে রাখতে চেয়েছিলেন, অথচ পরপর দুটো গুলি এসে বিঁধল গুলনাহারের বুকে। গুলনাহার অত শক্তপোক্ত কেউ না, দুর্বল একজন। এক মুহূর্তে স্বামীকে আঁকড়ে রাখতে চাওয়া হাত দুটো ধীরে ধীরে সারা জীবনের জন্য স্তব্ধ হয়ে গেল। চোখ বোঝার আগেই তার মৃদু স্বর শোনা গেল, ওসমান, আমাদের ছেলে, আমার আতিল। গুলনাহারের চোখ দুটো বুঝে গেল সারা জীবনের জন্য। নিহত সিংহের মতো ওসমান হাউমাউ করে কাঁদতেও পারলেন না। নিজের চোখ দুটো বুঝে আসার আগে শুধু দেখলেন স্ত্রীর মৃত মুখটা। ওসমানে বন্ধ হয়ে যাওয়া চোখের পাতায় ভাসল স্ত্রী আর একমাত্র সন্তানের হাস্যোজ্জ্বল মুখ। মনে হলো এখনো কানে ভাসছে, পাপা, পাপা। ওসমানের চোখ জোড়া থেকে অনবরত জল গড়িয়ে যাচ্ছে। ফরগিভ মি পাপা। ধীরে ধীরে চিরস্তরে স্তব্ধ হলো ওসমান মির্জার হৃৎপিণ্ড। মৃত্যুর সময়টুকু জুড়ে শুধু এই জীবনের সুন্দর মুহূর্তগুলো চোখের পাতায় রাজ করল। ইংলিশ মিডিয়াম হাই স্কুল থেকে বেরিয়েছে গাড়িটা। পেছনের সিটে বসে সামনের সিটে দুই পা রেখে আছোয়া হয়ে আছে আতিল। আপেলে দাঁত বসিয়ে তাকালো বাহিরে। ঝুম বৃষ্টি নেমেছে ঘণ্টাখানেক যাবৎ। কেমন দম বন্ধ কর আবহাওয়া আজ। মেঘের গর্জনে কাঁপছে গোটা শহর। আতিল আওড়ালো, মাম্মা পাপা ফিরেছে না কিনা। আনোয়ারের হাত ঘড়ি থেকে চোখ বুলিয়ে বললেন, ফেরার কথা এতক্ষণে। আদিল গলার ডাই ঢিলে করে আত খাওয়া আপেলটা সিটের উপরে ফেলে দিল। খেতে ইচ্ছে করছে না আর। বলল, কাজ নামাও তো চাচু, ভালো লাগছে না। আনোয়ার কাজ নামালেন। ঠান্ডা বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে। গাড়িটা ক্রমশ বাড়ির উদ্দেশ্যে এগোচ্ছে। আদিল সোজা হয়ে বসলো। মাথাটা দুপাশে দাঁড়িয়ে বলল, মামাকে বলবো চুল টেনে দিতে, মাথাটা ব্যথা করছে হঠাৎ। আনোয়ার হাসলেন। আদিল হঠাৎ জিজ্ঞেস করলো, আমরা সুইজারল্যান্ড যাচ্ছি চাচু, সাথে যাবেন তো? আনোয়ার হেসে বলল, আপনারা করে আসবেন বাবা। শান্ত সামনে থেকে উকি দিয়ে বলল, আমি যাচ্ছি সাথে বস। এলেনও পাশ থেকে সুরে সুরে মেলালো, আমিও যাচ্ছি। আদিল হাসলো শব্দ করে। যোগে শান্ত আর এলেনের মাথায় মেরে বলল, তোরা তো বাধ্য হয়ে যাবি, তোদের ছাড়া গেলে আমি কেলাবো কাদের। গাড়ি এলাকায় প্রবেশ করেছে। বৃষ্টির মধ্যেও এক হট্টগোল লক্ষ্য করা যাচ্ছে। এমন বৃষ্টির মধ্যে এত লোকজন কোথায় যাচ্ছে? আদিল তেমন অগ্রাহ্য করল না, কিন্তু আনোয়ারের চোখে মুখে সতর্ক হলো। তিনি কাজ নামিয়ে বাইরে তাকালেন। কেমন যেন আশপাশটা সবাই যাচ্ছে কোথায়। ম্যানশনের কাছাকাছি আসতেই দেখা গেল ম্যানশনের সামনে এই বৃষ্টির মধ্যে লোকজনের ঢেউ। পুরো দরজা আটকে আছে। কান্নার শব্দ কানে আসতেই আদিল শটান হয়ে গেল। গাড়ি থেকে লোকজন চেপে দাঁড়িয়েছে। ড্রাইভার গাড়ি থামাতেও পারেননি। আদিল চলন্ত গাড়ি থেকে নেমে গিয়েছে। আনোয়ার গাড়ি থামাতে বলে নিজেও নেমে গেলেন। নামলো শান্ত, এলেনও। স্কুল ড্রেস পরনে আদিল মুহূর্তেই জবজবে ভিজে গিয়েছে। তাকে দেখে সামনে থেকে সবাই সরে যাচ্ছে, রাস্তা দিচ্ছে। আদিল প্রথমে হাঁটছিল, পরপর দৌড়ালো পাগলের মতো। কেউ যেন খামছে ধরেছে তার হৃৎপিণ্ড। বাড়ির কাছে লোকদের কান্নার আওয়াজের বৃষ্টির ধ্বনি ছিপে শোনা যাচ্ছে। আদিলের ছটপটে পা ছোড়া থামলো ম্যানশনের সামনে আসতেই। পুরো প্রাঙ্গণ জোরে খাটিয়া রাখা। সবার সামনে দুটো খাটিয়া পাশাপাশি রাখা, সাদা কাপড়ে ঢাকা। রক্ত ভেসে গিয়েছে সাদা কাপড়টায়। এক মুহূর্তে বাতাসে সরে গেল মুখের উপরের থেকে সাদা কাপড়টা। ওসমান মির্জার শক্তপোক্ত মুখটা নীল হয়ে আছে, রক্তে একটা কাল ভাষা। আদিলের পেছন থেকে আনোয়ার চিৎকার করে ছুটে গিয়েছে। তাদের আগমনে কান্নার গতি বাড়ল। শান্ত এলেনও কাটিয়ার পাশে গিয়ে চিৎকার করেছে, অথচ আদিল নড়ল না। গোল্লাহারের সুন্দর মুখখানা দেখা গেল কাপড় সরাতেই। সকলের হাস্যোজ্জ্বল মুখটা এখন স্তম্ভিত হয়ে আছে। আনোয়ার চিৎকার করে ডাকছেন, কাঁদছেন। এক পর্যায়ে তাকালেন পেছনে। স্তব্ধ আদিলকে দেখতে তার ভেজা চোখ মুখে আরও যন্ত্রণা ছটফট করে উঠল। ডাকলেন, আদিল। আদিলের কদম নড়ল। সে নিজের আওয়াজ বোধহয় খুঁজে পেল। কোনো প্র্যাঙ্ক হচ্ছে নাকি? আনোয়ার ডুকরে উঠলেন, নূরজাহান কাছের একটা খাটিয়া ধরে। ওটাই সাবানাকে দেখে চিরচরে চোখ বুজে আছে। জুলেখা এতক্ষণ যাবৎ গুলনারের খাটিয়ার পাশে বসে কাঁদছিলেন। এ যাত্রায় দিক বেদিক শূন্য হয়ে পাগলের মতো ছুটে এলেন আদিলের দিকে। বাবা, এই বাবা, আদিল, আদিল। আদিল তাকালো জুলেখার মুখের দিকে। কাঁদতে কাঁদতে মনে হচ্ছে বেহুশ হয়ে যাবে। আদিলের পায়ের কাছে তিনি বসে পড়লেন, হাহাকার করে উঠলেন, এ কি হয়ে গেল? কি হয়ে গেল বাবা? আমার বেগম, আমার সাহেব আর বেঁচে নেই। বাবা, আপনার মা বাবা আর বাচ্চা নাই। আদিলের বোধ হয় সেই বাক্য রোধ হলো, গর্জে উঠল, না, চুপ, সব চুপ। ফাজলামো হচ্ছে নাকি? আদিল দৌড়ালো, দুকদম দু হাঁটুতে বসলো খাটিয়ার সামনে। কম্পিত হাত বাড়িয়ে জাকালো শরীর, মাম্মা, পাপা। কোনো সারা শব্দ এলো না। আদিল ডাকতে ডাকতে টেনে সরালো সাদা কাপড়। সঙ্গে সঙ্গে উন্মুক্ত হলো ক্ষত বিক্ষত দুটো শরীর।
কপালে হাত, তার হাত, শরীর, মুখ পরপরই হামাগুড়ি খেয়ে গেল। মুখ থুবড়ে পড়ল মায়ের মৃত লাশের উপরে। মা, এই মা, মাম্মা, এই মা শোনো, ওঠো মা। ডাকতে আদিল পাগলের মতো এলো ওসমানের খাটিয়ার সামনে। রক্তাক্ত বুকে হাত থেকে হাউমাউ করে কেঁদে উঠল। বাবা, বাবা, আপু ওঠো, আপু। বৃষ্টির আওয়াজ চোখ ভেসে গেল আদিলের চিৎকারে। আনোয়ার হাত কামড়ে কাছেন, শব্দ করতে চাচ্ছেন না। আদিল পাগল হয়ে গেছে। সামনে ঝাঁকাচ্ছে ওসমানের মৃত শরীরটা। হামাগুড়ি দিয়ে আদিল ফের এলো গুলনাহারের সামনে। কম্পিত হাত ধরল মায়ের মুখে। এই মা, এমন করতে পারো না, আমাকে ফেলে যেতে পারো না। আমার কি হবে? মজা করছো না? তোমার সাথে আমার প্র্যাঙ্ক করছো, তাই না? সারপ্রাইজ দিতে চাচ্ছ? ওঠো, আমি নিতে পারছি না। এই আম্মা, মা, আমরা না ঘুরতে যাবো? আদিলের আর্তনাতে সমানে শান্ত এলেন মাথা ঘাসের উপরে রেখে শব্দ করে কাঁদছে। ওদের শরীর নড়ছে। কাঁদতে কাঁদতে আদিল দেখল সাইব আসাদের মৃত শরীর, পাশেই সাফানার লাশ, তার সামনে গোলনাহারের মরার মতো বসে আছে। আদিলের চোখ মুখ লাল হয়ে আছে। কাঁদতে কাঁদতে হামাগুড়ি খেয়ে সে ফের বাবা মায়ের লাশের সামনে গিয়েছে। ওসমান মির্জার গম্ভীর মুখ। এই তো সকালে হাসলো, ডাকলো আপা চান। আদিলের কণ্ঠ নেমে এলো। আপু প্রমিস করেছিলে আমায় নিয়ে পাহাড়ে চড়তে যাবে, যাবে না পাপা? কথা রাখবে না পাপা? আদিল কাঁদতে কাঁদতে মাথা রেখেছে আসমানের ক্ষতবিক্ষত বুকের উপরে। হঠাৎ পিঠে শক্ত হাত রাখলো। আদিল ফিরে তাকালো না, শুধু শুনতে পেল করিম আর মন্ত্রী রেওয়াজের কণ্ঠ, শান্ত হও বাচ্চা। আদিল ফিরে তাকালো। ওই চোখ থেকে মনে হলো রক্ত বেয়ে পড়েছে। গর্জে উঠল, কে, কারা, কি হয়েছিল? করিম কেঁপে ওঠেন। এক মুহূর্তের জন্য মনে হলো স্বয়ং ওসমান মির্জা সামনে। রেজওয়ান মাহমুদ দুঃখী গলায় বললেন, খোঁজ লাগাবো বাবা, চিন্তা করো না। আদিল মুখ ফিরিয়ে নিল, তাকালো ফের বাবা মায়ের মুখের দিকে। বৃষ্টির মাত্রা বেড়েছে ক্রমশ। আদিল একইভাবে বসে আছে, কাঁদতে কাঁদতে গলা ভেঙেছে, চোখ মুখ ফুলে আছে। রক্তিম চোখ দুটো বাবা মায়ের মুখ দেখতেই ব্যস্ত যে। দুপুর করেই বিকেল হলো। এক পর্যায়ে আনোয়ার এলেন, রাখলেন হাত আদিলের কাঁধে। বাবা। আদিল ফিরে না, একইভাবে বসে আছে, নড়ছে না, কিছু বলছে না। তার চোখ নিবদ্ধ বাবার ক্ষতবিক্ষত বুকে। আদিল গুনছে 13টা গুলি শুধু বুকেই। বাবা মায়ের এমন করুণ মৃত্যুতে পুরো শরীর জমে গিয়েছে। এক পর্যায়ে আনোয়ার শুনতে পেলেন আদিলের কণ্ঠ, যা সে চিনতে পারলেন না। কারা ছিল, কি হয়েছিল, খোঁজ লাগাও। আদেশ ছিল। আনোয়ার চমকে ওঠেন। পর মুহূর্তে তিনি চোখ মুখ মুছে ছুটতে চান। তার আগেই খুব গোপনে থাকা একজন বীর ছেলে এসে বসলো আদিলের পাশে, স্বাভাবিক পোশাক পরানে, অথচ আদিল চিনল মুখ। বাবার বডিগার্ডদের একজন চাপা গলায় বডিগার্ড সব খুলে বলল কারা এবং কে ছিল, পেছনে সব। এবং এই বডিগার্ড মূলত বেঁচেই ফিরেছে জানানোর জন্য, না হলে যে সব ধামাচাপা পড়ে যেত তা সে চায় না। আদিল ফিরে তাকালো, মন্ত্রী করিম ও সব বেরিয়ে গিয়েছে, লোকজন সব ফিরে গিয়েছে। আদিল আহত সিংহের মতো গর্জন দিয়ে ওঠে, আমি ওদের জিন্দা মাটিতে পুঁতব, আমি ওদের পুরো পরিবার ধ্বংস করব, নির্বংশ করব। আদিল ফের চিৎকার করে কাঁদছে, কাঁদতে কাঁদতে হেলে পড়েছে মায়ের বুকে, মাথাটা রাখলো শেষবারের মতো। আজ আর কেউ হাত রাখলো না পরম যত্নে। আদিলের আওয়াজ নিভে গেল। এবার সে নীরবেই কাঁদছে, মাথাটা বাড়িয়ে ঠোঁট ছোঁয়ালো মায়ের কপালে কালে। আমার দুনিয়া থমকে গেল মা। কি হয়েছে? রাস্তা ব্লকড নাকি? ড্রাইভিং সিটের পাশে বসা সোহেল জবাব দিতে পারল না। তীব্র বৃষ্টি বাতাস সাথে রাতের সময় আশপাশটা ঝাপসা লাগছে। গাড়ির বাতির আলো এমন দৃশ্য দেখলেন যেন তার রুহু কেঁপে উঠল। সামনে যে ছেলে দাঁড়িয়ে আছে তাকে চিনতে ভুল হলো না। স্কুল ড্রেসে পরনে আদিল, হাতে চকচকে তলোয়ার। তিনি কিছু বলতে পারলেন না। তার আগে আদিলের আশেপাশে বডিগার্ডে সে গাড়ির কাজ ভেঙে ফেললেন। কাউকে কিছু করার বা বলার সুযোগ দেয়নি। সোহেল ভয়ে বেরিয়ে দৌড়াতে পালাতে চাচ্ছিল, পারল কোথায়? আদিল এগিয়ে গিয়ে তার জীবনের প্রথম খুনটা করে ফেলল। তলোয়ার এক হাতে কোপে আলাদা করে ফেলল সোহেলের মাথা ঘাট থেকে। রক্ত ভেসে গেল ভেজা রাস্তা। করিম বয় সেটে আছে ব্যাক সিটে। তিনি কল্পনাও করতে পারলেন না এটা ওসমান মির্জার ছেলে আদিল। তিনি গাড়ি থেকে বেরিয়ে পালাতে চেয়ে সামনে থেকে বলতে লাগলেন, আদিল, আমি না, মন্ত্রী করিয়েছে সব সময় ওসমানকে দেখতে পারতো না, ওই লোক করিয়েছে, আমি কিছু জানি না। আদিল। পেঁচাতে পেঁচাতে করিম বসে পড়েছে বেচা রাস্তায়, সেভাবেই পেছচ্ছে সামনে। আদিল তাকালো হাতে রক্তাক্ত তলোয়ারের দিকে, এরপর করিমের দিকে। কেন করলি? কেন আমাকে এতিম করে দিলি? বলতে বলতে আদিল এক কোপে আলাদা করলো করিমের পা।
থমথমে নীরবতা ভাঙল করিমের আর্তনাদে। মাপ চাইছে, দুহাতে জড়িয়ে ধরতে চাইল আদিলের পাচোরা। আদিল মৃত লাশের মতো আওড়ালো, কেন নষ্ট করলি আমার জীবন? কেন কেড়ে নিলে আমার সুখ, আমার দুনিয়া? পর মুহূর্তেই দ্বিতীয় কোপে চলে গেল করিমের। হাত পা বিহীন, রক্তাক্ত করে ছটফট করেছে রাস্তায়। আদিল তাকালো ওর মুখের দিকে। আমি ওই জানোয়ারের বাচ্চাকে তিলে তিলে মারবো। ও প্রতিনিয়ত মরতে চাইবে, কিন্তু মরতে পারবে না। ওই হাল করব আমি। পেছনে শান্ত এলেন, আনোয়ার পাশেই। আরও বডিগার্ড, 4জন বডিগার্ড পেছনে। রাস্তা ব্লকড করে রেখেছে। আদিল তলোয়ারে এবার সোজা গলায় বসে করিমের। রক্ত ভেসে গেল পুরো রাস্তা, যা বৃষ্টির পানিতে পরিষ্কার হয়ে যাচ্ছে। আশেপাশে লাশের বন্যা। আদিল দুহাটু গেড়ে বসে পড়ল রাস্তায়। পিনপতন নীরবতা ম্যানশন জোরে 2 দিন পেরিয়ে 3 দিনে পড়ল। সেদিন স্কুলের ড্রেসে আদিল দাঁড়িয়ে আছে ম্যানশনের সামনে। কবরস্থানেই পড়েছিল 2 দিন। আনোয়ার ধরে এনেছেন এই যাত্রায়। প্রবেশ করতে পারছে না আদিল, হাত পা কাঁপছে। যখন অবশেষে করলো, দেওয়ালে দেওয়ালে নিজের হাসি খুশি পরিবার দেখে ভেঙে চড়ে গুড়িয়ে পড়লো ফ্লোরে। জুলেখা এসে আগলে নিতে চাই, অথচ সাহস হয় না। আনোয়ারের শান্ত বা এলেমেলো। এই ভয়ঙ্কর রাতের পরে যে আদিলকে আর ওরা চিনতে পারছে না। এই আদিল যে তারা চেনে না। এক পর্যায়ে আদিল উঠে দাঁড়ালো, সিঁড়ি বেয়ে উঠে এলো ওপরে। পেছনে পেছনে শান্ত এলেন, আনোয়ার, জুলেখা, নূরজাহানও গেল। কেউই ছেলেটাকে একা ছাড়ছে না, ভয়ে আছে যে। আদিল নিজের রুমে প্রবেশ করলো, দৃষ্টি পড়ল নিজের অতি যত্নের গিটারের দিকে। গোলনাহার গুছিয়ে রেখে গিয়েছেন। আদিল প্রায়শই গান গায়, গানের গলা ভালো তার। গোলনাহার ছেলের গলায় গান গাইতে ভালোবাসতেন বলে কয়েও গাওয়ালেন। আদিল গিয়েছিল, ছিল গিটারখানা। কি শখের গিটার তার, মা যেন কি গান পছন্দ করত। আদিল ঠান্ডা ফ্লোরে বসে গিটার বুকে নেয়। মায়ের হাস্যোজ্জ্বল মুক্ত দৃষ্টি ভাসল আদিলের চোখের পাতায়। আদিল রেখে ফিসফিস করে, মা। চোখ ভিজে, গাল গড়িয়ে পড়ে জল। চোখে বন্ধ রেখে বাজায় গিটার। এককালে যে গান মায়ের জন্য শোনা হতো ভীষণ, হেসে গাইতো, আজ গাইতে গিয়ে সে কাছে যন্ত্রণায়। বুকের ভেতরটা ক্ষত বিক্ষত হতে থাকায় ক্রমশ গান নয়, মনে হলো আর্তনাদ। আমি ছাড়া কেউ নাই আমার, দুঃখের পরিচয়। আমারে পোড়াইতেই আমার এত আয়োজন, আমার ডুবাইতে তোমার এত আয়োজন। ও আমার ডুবাইতে তোমার এত আয়োজন। বাইরে শান্ত বসে পড়েছে ফ্লোরে কাঁদতে কাঁদতে। দুহাতে দোকান ধরে ফ্লোরে মাথা ঠেকিয়ে রেখেছে। অতীতের শেষ। আজকের পর্বের ইমোশনালের 12টা বাজিয়ে দিয়েছে লেখিকা আমার।